টানা কয়েকদিন বৃদ্ধির পর কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। অনেক এলাকায় নদীতে মিশে যাচ্ছে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি কমে যাওয়ায় এখন বন্যার শঙ্কা কেটেছে, কিন্তু নিম্নাঞ্চলে পানি ঢুকে মানুষের ভোগান্তি বাড়ছে। ধরলা নদীর পানি কমাতে, বন্যার পানি কমাতে পানি উন্নয়ন বোর্ডের অবজারভার খুব ভাঙন শুরু করছে। পরে তারা তাৎক্ষণিক এই অঞ্চলের মন্ত্রী মহোদয়কে জানায়, পানি উন্নয়ন বোর্ডকে জানায়। তারা সমন্বয় করে এই অঞ্চলের ভাঙ্গন রোধে এখানে ইমার্জেন্সি ওয়ার্ক দিয়েছে। জিও ব্যাগ ফেলে এই ভাঙ্গন রোধ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। এখানে যে অবজারভারটা এইখানে খুবই হুমকির মুখে, একদম শেষ সীমানায় চলে গেছে। এটা ভাঙলে পার্শ্ববর্তী গ্রাম এবং এই ভাঙনটা প্রায় শহরের দিকে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে পানি কমে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাবতা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধসে যাওয়ায় মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কাজ করে আমাদের সদর উপজেলা প্লাবন থেকে এবং মানুষের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি এবং বর্তমানে আমরা আপদকালীন কাজের অংশ হিসেবে যত দ্রুত সম্ভব আমাদের প্রায় 200 মিটার রয়েছে, আমরা মেরামত করতে পারবো। বুধবার সকাল থেকেই কুড়িগ্রামের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি কমছে। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়েই। তবে পানি কমে প্রায় 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ওইসব এলাকায় জিও ব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে। পানি যেভাবে বাড়ছে সেই হিসেবে আজকে পানি অনেক কমছে। 2 দিন আগে আমাদের এখানে পানি খুব ছিল, বাসার মধ্যে পানি উঠছিল, মানে চলাফেরা করা খুব সমস্যা। এখন একটু পানি কমছে, তাও বাসার মধ্যে পানি এখন আছে। গাইবান্ধায় কয়েকদিন ধরে কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে গত কয়েকদিনের ভাঙনে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনায় হারিয়ে গেছে বসত ভিটা ও আবাদি জমি। পাট, ধান, ভুট্টা, তিল, কালাই, এরা অনেক ক্ষতি হয়ে গেছে। সময় বাড়ে সময় কমে এরকমই অবস্থা। ঠিক আছে, এই এলাকা ভাঙতেছে অনেক। নদীর পানি বৃদ্ধি সহ সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পিন্টু হাজং, ৭১। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন, আর ভাঙন রোধে কি ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড? লালমনিরহাট জেলা তিস্তা এবং ধরলা নদীর প্রায় 26টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে। এবং লালমনিরহাটের যে ধরলা নদী মঙ্গলহাট ইউনিয়নের ইটাপতা যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেখানে গত পরশুদিন রাত্রে এখানে ধসে যায় একটি অংশ এবং ধসা অংশটুকু পানি উন্নয়ন বোর্ড স্থানীয় ব্যক্তিদের সহায়তা সেখানে তারা ইতিমধ্যে জিও ব্যাগ ট্যাগ দিয়ে তারা তাদের যে ভাঙন মেরামতের জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তবে ধরলা নদীর ক্ষেত্রে যেহেতু ধরলা নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করেছি যে রেইনকোট দেখা দিয়েছে, বৃষ্টিতে অনেক অংশে ভেঙে গেছে। তবে যদি যেহেতু এখন বন্যার মৌসুম চলছে, এই মৌসুমে যদি এই বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি যদি রক্ষা করা না হয়, তাহলে সেক্ষেত্রে বাঁধ কোনো অংশে যদি ভেঙে যায়, তাহলে ধরলা নদীর পানি রত্নাই নদীর পানি সংযুক্ত হয়ে লালমনিরহাট শহরের দিকে প্রবেশ করবে। তবে যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ধরলা নদী প্রায় 9 কিলোমিটার জন্য তারা ইতিমধ্যে একনেকে একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু একনেকে প্রস্তাবটা এখনো অনুমোদন হয়নি। তবে যদি অনুমোদন হয় তাহলে কাজ শুরু হবে। তবে কবে অনুমোদন হবে এবং ইতিমধ্যে যেভাবে বন্যা প্রাথমিকভাবে দেখা দিয়েছে, সেক্ষেত্রে নদী ভাঙানোর তীব্রতা দেখা দিয়েছে ধরলা। এছাড়াও যে তিস্তার বেশ কয়েকটি প্রায় 17 থেকে 18টি পয়েন্টে ভাঙন দেখা দেওয়ার কারণে সেখানেও প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। তবে তিস্তার যে মহাপরিকল্পনা যেহেতু এখনো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো যে
যেহেতু বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে, সেক্ষেত্রে তারাও আশাবাদী যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হবে। বাস্তবায়নের পূর্বে তাদের যে জরুরি ভিত্তিতে যে সমস্ত ভাঙন রোধে কার্যক্রম রয়েছে সেগুলো সেদিকে তারা আশাবাদী। তবে তিস্তা এবং ধল্লাপাড়ের লোকজন তারা আতঙ্কে রয়েছে, যে কোনো মুহূর্তে আরেকটি বড় বন্যা হলে হয়তোবা এই ধল্লা শহর রক্ষা যে বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি, সেটি মোগলহাট থেকে শুরু করে কুলেঘাট পর্যন্ত দীর্ঘ 9 কিলোমিটার। এই বাঁধটি যদি মেরামত করা না হয়, সেই ক্ষেত্রে যে এই বাঁধ ভেঙে শহরের দিকে পানি প্রবেশ করবে। ইতিমধ্যে 2017 সালে এরকম একটি বন্যা ঘটেছিল। এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে লালমনিরহাট শহর সহকারে বিভিন্ন কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছিল। তবে সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড যেভাবে বালুর বস্তা দিয়ে মেরামত চালাচ্ছে, এটি প্রাথমিক। তবে স্থায়ী একটা বাঁধ চায় এই ধল্লাপাড়ের লোকজন। এই ছিল লালমনিরহাটের নদী ভাঙনের সর্বশেষ মিলন খবর। পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর ভাঙনের খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ার লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে লঞ্চ পারাপারের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। পানি বাড়া অব্যাহত থাকলে লঞ্চঘাটের পন্টুন ডুবে যাওয়া সহ লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ার শঙ্কায় লঞ্চঘাট সংশ্লিষ্টরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্নালাল জানান, গত 2-3 দিন ধরে পদ্মার পানি বাড়ছে। বুধবার ভোরে অতিরিক্ত পানি বেড়ে লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে যায়। এতে যাত্রী লঞ্চে ওঠানামায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হলে সাময়িকভাবে কিছু বালুর বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে পানি বাড়া অব্যাহত থাকলে যে কোনো সময় লঞ্চ সার্ভিস বন্ধ করে দিতে হবে বলে জানান তিনি। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা। এদিকে পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সহ কঠোর নির্দেশনা দিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তবে এই শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে 27,000-এরও বেশি শিক্ষার্থী। তাই শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিচ্ছেন 95,068 শিক্ষার্থী। এবছর কুমিল্লা বোর্ডে মোট 464টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 193টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে 27,343 জন শিক্ষার্থী। এ বোর্ডের 2026 সালের এইচএসসি পরীক্ষায় 8টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী অংশ নিতে পারছে না। আমার আব্বা আমাদের সংসারটা চালাতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছে। তারপর আমি ভাবলাম কি আমি যদি একটা কাজ করি তাহলে আমার আব্বুর সংসারটা আমরা সংসারটা অনেক উন্নতি হবে। তো এই জন্য পরীক্ষাটা নিজে ইচ্ছা করে দেই না। এ নিয়ে দেশের প্রেক্ষাপট ও শিক্ষা পদ্ধতির মধ্যে অসামঞ্জস্যতা দূর করার তাগিদ দেন শিক্ষকরা। আগে যেমন গ্রামীণ জনপদে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ ছিল, এখন শহরের তুলনায় গ্রামের শিক্ষা পরিবেশ আরও নিম্নগামী। ঝরে পড়া রোধে কারণগুলো উদ্ঘাটন করে সরকারের কার্যকর ব্যবস্থা সহ সবাই মিলে শিক্ষা সচেতনতায় কাজ করার কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। মেয়েদের বিবাহ হয়ে যায়, ছেলেরা কেউ বিদেশে যাবে বলে বাবার কাছে চায়, অনেকে আবার রিয়েলি বাস্তবে অনেকে অভাবগ্রস্ত। পারিবারিক প্রয়োজন অথবা উপার্জনের তাগিদে ছেলেরা বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত হচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, এই কারণেই এটা হইতেছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে বলে মনে করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। ফিডিং সিস্টেম বিদেশে আছে, আমাদের দেশে নাই। অনেকে খাবারের অভাব আছে, বাচ্চারাও কাজ করে। পরিবারের নিরাপত্তার কারণ এখানে রাজনৈতিক অনেক আছে যে পরিবারের নিরাপত্তা থাকে না। তারপর কাজের সন্ধানে পিতামাতা তাদেরকে বাইরে পাঠাতে হয়। এইসব কারণে তারা লেখাপড়া করতে পারছে না। পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তি নির্ভর নজরদারিও এবার বাধ্যতামূলক করা হয়েছে। বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার তাগিদ দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠান যারা স্টেক হোল্ডার আমাদের, তাদেরকে বলবো খোঁজখবর নেওয়ার জন্য পার্সোনালি, কারণ এরা আমাদেরই সন্তান। আমরা তো খোঁজখবর নিয়ে যে তুমি কী কারণে পরীক্ষা দিতে পারবে না, তোমার সমস্যা কোথায়,
জেনে আমাদেরকে একটা প্রতিবেদন দিক, তাইলে আমরা এগুলি বিচার বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারব। এদিকে পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানান পুলিশ প্রধান। আল ইমরান, ৭১। দর্শক, জানবো কুমিল্লায় এইচএসসি পরীক্ষার আরও তথ্য। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, ২৭,০০০-এর বেশি শিক্ষার্থী ঝরে পড়ার ঠিক কী কারণ, আর পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কুমিল্লা শিক্ষা বোর্ডে নকলমুক্ত পরিবেশে যে পরীক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেকটি শ্রেণীকক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সাথে বিদ্যুৎ যাওয়ার ফলেও প্রত্যেকটি কেন্দ্রগুলোতে যেন আলো নির্ভর থাকে এবং জলাবদ্ধতার জন্য ব্যবস্থা রয়েছে এবং আইনশৃঙ্খলা কঠোর অবস্থানে রয়েছেন। এবং কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেই জায়গায় নিরাপত্তার একটি বলয় করা হয়েছে, ভিজিলিং টিম করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকেও কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তো এইবারই কিন্তু সারা দেশে একযোগে একই প্রশ্নে কিন্তু পরীক্ষা হচ্ছে। তবে কুমিল্লা বোর্ডে যে কেন্দ্র রয়েছে ১৯৩টি এবং সেই সাথে ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো গেল ৩ বছরে, কিন্তু এই ৩ বছরে কিন্তু লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু হারিয়ে গেছে। এই বছর ২৭,০০০, গেল বছর ২৫,০০০, এর আগের বছর প্রায় ৩০,০০০ শিক্ষার্থীকে কিন্তু ঝরে পড়েছে। এই ঝরে পড়ার বিষয়ে কিন্তু শিক্ষাবিদরা বলছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় কিন্তু এই লক্ষাধিক শিক্ষার্থী ঝরে পড়েছে এবং ঝরে পড়া রোধ করার জন্য সচেতনতা যেমনিভাবে প্রয়োজন এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথাই কিন্তু শিক্ষাবিদরা বলছেন। সেই ক্ষেত্রে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড বলছেন যে এই যে আমাদের যে শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামে যদি কারিগরি ব্যবস্থাপনাটি থাকে, যেখানে অর্থনৈতিক নির্ভরশীল ব্যবস্থাপনা থাকে, তাহলে কিন্তু এই ঝরে পড়া অনেকটাই কিন্তু রোধ হবে। লক্ষাধিক শিক্ষার্থী গেল ৩ বছরে ঝরে পড়লেও তার ব্যাপক ভাবে জানা গেছে যে অর্থনৈতিক কারণেই কিন্তু তার অর্ধেক ঝরে পড়েছে। ঝরে পড়ার ক্ষেত্রে যেমনিভাবে ছেলেরা এগিয়ে, আবার শিক্ষার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। ঝরে পড়ার এই বছর যে শিক্ষার্থী রয়েছে ১,২২,৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু পরীক্ষায় বসছে মাত্র ৯৫,৬৮,০০০ জন। এর মধ্যে যে ২৭,৩৪৩ জনে কিন্তু ঝরে পড়েছে। তো গেল ৩ বছরের পরিসংখ্যানে লক্ষাধিক শিক্ষার্থী ঝরে পড়েছে। সেই জায়গায় কুমিল্লার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন যে এই শিক্ষা ঝরে পড়া রোধ করার জন্য কার্যকর একটি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তারা বলছেন যে শিক্ষার যে কারিকুলাম রয়েছে তার পাশাপাশি যে কারিগরি শিক্ষা ব্যবস্থা যদি অ্যাড করা যায়, তাহলে অর্থনৈতিকভাবে পরিবারগুলি স্বাবলম্বী হবে এবং সে কর্মঠ মানুষ হিসেবে গড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কুমিল্লা বোর্ডেই এবছর ঝরে পড়েছে ২৭,০০০-এরও বেশি শিক্ষার্থী। এই বিষয়ে খবর নিয়ে কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন। যশোর শহরের বকুলতলায় ১ বছরের বেশি সময় ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। জুলাই শহীদদের প্রতি এমন অবহেলায় ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধা ও শহীদদের স্বজনরা। প্রশাসন বলছে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের ছবিতে প্রতিবেদন। যশোরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অভিযোগ, শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে উঠলেও তা অযত্নে পড়ে আছে। নেই নিরাপত্তা ব্যবস্থা, ঘিরে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। তারা আরও বলেন, স্মৃতিস্তম্ভ শুধু একটি অবকাঠামো নয়, এটি আত্মত্যাগ, সাহস আর গণ অভ্যুত্থানের প্রতীক।
এর মর্যাদাপূর্ণ ও স্থায়ী রূপ দেওয়া খুব জরুরি। স্মৃতি ধরে রাখার জন্য এরকম বাজে একটা স্মৃতিস্তম্ভ না করলেও হইতো। এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই, কিন্তু আমরা অন্যদিকে দেখি যে আমাদের ইতিহাসের যে স্তম্ভগুলোকে আমরা সবসময় স্মরণ করে আসছি সেগুলো কিন্তু সবখানেই সংরক্ষিত আছে। এটাকে সংরক্ষণ করা, সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ৭১কে যেভাবে ধরে রেখেছি, ৮৯কে ৯০কে যেভাবে ধরে রেখেছি, কিন্তু সরকার জানি না কেন ২৪কে অবহেলা করছে। জেলা প্রশাসক জানান, স্মৃতিস্তম্ভের স্থায়ী নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। গণপূর্তর সাথে কথা হয়েছে এর মধ্যে আমাদের মূল কাজটা তারা করে দিবে, কিন্তু এটা করার পরে যে চারপাশের পারিপার্শ্বিক রাস্তার সাথে কেমন করে সংযোগ হবে, একটা ডাইভারশন করা যায় কেমন করে, লাইটিং করা যায় কেমন করে, সে বিষয়টা আমরা পৌরসভার সাথে কথা বলেছি। আশা করি পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত আমরা এটা সৌন্দর্যবর্ধন সহ বাকি যে কাজগুলি আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সরকার সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে। শাকিলা শম্পা, ৭১। যশোরের অরক্ষিত জুলাই স্মৃতিস্তম্ভের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, এক বছরেও কেন সংরক্ষণ করা হলো না জুলাই স্মৃতিস্তম্ভ? কি বলছেন জুলাই যোদ্ধা ও শহীদদের স্বজনরা? গত বছর গণপূর্ত বিভাগ যেই তড়িঘড়ি করে আসলে এই যে জুলাই স্মৃতিস্তম্ভ এটা সম্পন্ন করে, এবং গত বছর কিন্তু জুলাই যোদ্ধা যারা আছেন এবং যশোরবাসী কিন্তু এই স্মৃতিস্তম্ভে ৫ আগস্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তবে এই গত এক বছর আমরা দেখেছি আসলে যে এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভ এটা কিন্তু অরক্ষিত আছে, অর্থাৎ এখানকার যে চার সাইডে যে ঘেরাটা সেটা কিন্তু আমরা দেখেছি যে বাঁশের বেড়া দিয়ে কোনো অরক্ষিত অবস্থায় রয়েছে, যেখানে রাখার জন্য যে সিসি ক্যামেরায় এবং আশেপাশে এখানে কিন্তু খুব সহজেই কিন্তু এখানে এই যে স্মৃতিস্তম্ভ ভিতরে এখানে চলে যাওয়া যাচ্ছে, এবং যে কোনো সময় জুলাই যুদ্ধ আছেন তারা কিন্তু দাবি করেছেন যে এখানে হামলা হতে পারে, তারা এই ধরনের দাবি করেছেন। অর্থাৎ তারা যেটা এখানে স্থায়ীভাবে প্রাচীর নির্মাণ এবং এখানে সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছেন। আসলে এখানে আমরা দেখেছি যে খুব অরক্ষিত অবস্থায় আছেন এবং আশেপাশে ময়লা রয়েছেন, এখানে অনেকে এখানে পাশেই অনেকে ময়লা ফেলেন, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা এটা ক্ষোভ দাবি করেছেন। তো যশোরের জেলা প্রশাসক যারা জানিয়েছেন যে এই যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এই জায়গাটি মূলত পৌরসভার, তারা পৌরসভার সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে স্থায়ীভাবে প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তা, এবং আপনি জানেন যে এই যে জুলাই যোদ্ধা যে সন্ধ্যার পরে যে এখানে ভিতরে লাইট জ্বলার কথা, কিন্তু সেই লাইটটাও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। অর্থাৎ এই যে জুলাই যে স্মৃতিস্তম্ভ এখানে জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে তারা সব ধরনের অর্থাৎ যত দ্রুত সম্ভব লাইট থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং স্থায়ী প্রাচীর নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলো সেগুলো তারা খুব দ্রুতই কাজ করবেন। SM ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। যশোরের অরক্ষিত জুলাই স্মৃতিস্তম্ভের বিষয়ে নানা তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী SM ফরহাদ।
ওষুধ সংকটের কারণে বগুড়া চিকিৎসা সেবায় সরকারের বিশেষায়িত উদ্যোগ এনসিডি কর্নার প্রকল্পে সুবিধা পাচ্ছেন না রোগীরা। পরিকল্পনা এবং অর্থের অভাবে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে বগুড়া উপজেলার 11টি স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2025 সালে। এসএম আবু সাইদের প্রতিবেদন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগীরা জেলার 11টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনডিসি কর্নারে চিকিৎসা পেত। শুরুতে ব্যাপক সাড়া মিললেও এখন ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। রোগীরা জানান, চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও ফার্মেসিতে ওষুধ পাওয়া যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উচ্চ রক্তচাপ, কিডনি ও ডায়াবেটিক্স রোগীরা। এখানে আমার মা প্রেশার মাপার জন্য আসছে, আর ওষুধ নিতেও আসছে। এখানে আসে দেখি ওষুধের অনেক সংকট। আমার মাঝে মধ্যে আসার পরে আপারা বলে আমি এখানে কোনো নেই, মানে ওষুধের সাপ্লাই নেই। আমরা এখানে আসি, মাঝে মাঝে ওষুধ নিতে আসি, ওষুধ তো পাই না। যদি সরকার আমাদের 1 মাসের যদি ওষুধ দেয়, ওষুধ সাপ্লাই করে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। স্বাস্থ্যকর্মীরা জানান, সর্বশেষ ওষুধের চালান এসেছিল এবছরের জানুয়ারি মাসে, তাও প্রয়োজনের তুলনায় কম। তো গত 3-4 মাস হলে আমাদের ওষুধ ঠিকমতো সাপ্লাই থাকতেছে না, যার কারণে রোগীরা ফলো আপে ঠিকমতো আসতেছে না। আর ফলো আপে না আসার কারণে হৃদরোগে মৃত্যু ঝুঁকি বাড়তেছে রোগীদের জন্য। ওষুধটা যদি অ্যাভেলেবেল করা যায় তাহলে আমরা সেবাটাও নির্বিঘ্নে দিতে পারি এবং এটা সবার জন্য একটা সুফল বয়ে আনবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 2024 সালের পর পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে সরকারি চিকিৎসা সেবায় নানান সংকট তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। আমাদের এখানে কিছু ওষুধের স্বল্পতা আছে, যেটা আপনাদের ডায়াবেটিসের গ্লিকাজাইড এবং মেটফরমিন এবং অন্যান্য হাইপারটেনশনের পর্যাপ্ত ওষুধ আছে। এই পর্যাপ্ত ওষুধের একটু ঘাটতির জন্য কিছুটা সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে। মাঝখানে কিছুদিন চিকিৎসা সেবা খুব ধীর গতিতে চলেছিল, কিন্তু এখন আশা করছি সামনে ডিটিপির মাধ্যমে যদি এই প্রজেক্টগুলো চালু হয়, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধগুলো সরবরাহ সংকটটা দূরীভূত হবে। সাধারণ রোগীরা আরো জানান, দ্রুত সমাধান না হলে আগামীতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। এসএম আবু সাইদ, 71, বগুড়া। সরকারি হাসপাতালগুলোতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও আইএস ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মানবতার সেবায় শপথ নেওয়া চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা ব্যক্তিগত চেম্বারে যেভাবে রোগী দেখেন, সরকারি হাসপাতালে সেভাবে সময় দেন না। এ ধরনের অমানবিক কাজ থেকে চিকিৎসকদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ডাক্তারদের যে ইনকাম, অন্য পেশার কোনো মানুষের ইনকাম নেই, এটা বাস্তবতা। মানুষ দৌড় দিয়ে আসেন এবং সরকারি হাসপাতাল আছে, সেখানে রুগী যান, আবার ওই প্রাইভেট হাসপাতালের আপনারাই প্রাইভেট হাসপাতালে যান, আপনাদের এজেন্ট আছে, ওইখানে গেলে আপনি যে ট্রিটমেন্টটা করেন সরকারি হাসপাতালে আপনি ওই ট্রিটমেন্টটা করেন। কিন্তু আপনার নৈতিক দায়িত্ব হলো আপনি সরকারি টাকায় লেখাপড়া করেছেন। একটা ডাক্তার হইতে হলে বাংলাদেশ সরকারের ন্যূনতম 3 থেকে 5 কোটি টাকা আপনার পিছনে সরকারি টাকা ব্যয় হয়। কী কারণে? জনগণের সেবা করার জন্য। আপনারা একটা শপথও গ্রহণ করেন। সুশাসন ও বৈষম্যহীন একটা সমাজ গড়তে সমাজের কোনো মানুষকে বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার জেলা সমাজসেবা কমপ্লেক্স সম্মেলন কক্ষে মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে ভালো থাকার এবং একসাথে কাজ করার আহ্বান জানান। জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনার প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবায়নও করেন।
সহযোগিতাপূর্ণ পরিবেশ চাই, যে ক্ষেত্রে আমরা এই দেশটা যেহেতু আমাদের সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের নেতার যে ঘোষণা করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। চলছে দেশযোগ, ফিরছে বিরতির পরে। একাত্তরের সাথেই থাকুন। আছেন একাত্তরে, চলছে দেশযোগ। পাটাতন ক্ষয়ে ঝুঁকিপূর্ণ হয়ে আছে ধামরাইয়ের বংশী নদীর ব্রিজটি। বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এতে দুর্ভোগে এলাকার মানুষ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে শিগগিরই আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে। মোহাম্মদ রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বংশী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতনের বিভিন্ন অংশ ক্ষয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মরিচা ধরে ভেঙে পড়ছে বিভিন্ন অংশ। ব্রিজের দুপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর এক পাশে ঐতিহ্যবাহী কালামপুর হাট। এলাকাবাসী বলছেন প্রতিদিনই ব্রিজটি দিয়ে শিক্ষার্থী সহ শত শত মানুষ চলাচল করে, কিন্তু ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে চলতে দুর্ভোগে পড়ছেন তারা। ধীরে চলাচল করতে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, এতে দুর্ভোগ আরো বেড়ে যায়। এখন এমনই যানজট হয়, এখানে ব্রিজটা একটা ফাইল কম দিয়ে অনেক একটু চিকন হয়েছে, এক গাড়ি আসলে আর গাড়ি যেতে পারে না। কয়েকবার দুর্ঘটনা করছে, এই পাত স্ট্রিটের পাত ভাঙে একবার ট্রাক পড়ে যায়, মানুষ আহত হয়েছে। এই ব্রিজ দিয়ে মোটামুটি প্রতিদিন 20 থেকে 25,000 মানুষের যাতায়াত রয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজের অবস্থা খুবই বেহাল। ব্রিজটা হলো অনেক দিন আগের পুরনো, তো প্লাস একটা গাড়ি উঠলে ঢেউ মারে, তো আমাকে রিস্ক মনে হয়। দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ এই ব্রিজের পাশে খুব শীঘ্রই আরেকটি ব্রিজ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধামরাইয়ের ভালুম ব্রিজ যে রয়েছে, যে বর্তমানে বেইলি আছে, এই বেইলি ব্রিজের পাশে আমাদের প্রায় 90 মিটার মতো একটি ব্রিজ নতুন করা হবে। 2000 সালে 4টি ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের কয়েক হাজার মানুষের পারাপারের জন্য বংশী নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। শান্তা ইসলাম, একাত্তর। দর্শক, ধামরাইয়ের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের নাজুক অবস্থার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, জনগণের দুর্ভোগ লাঘবে কি ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর? ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার ভালুমগ্রাজের বংশী নদীর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির উপর। এই ব্রিজটি কিন্তু খুবই ব্যস্ততম একটি ব্রিজ। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় 20 থেকে 30,000 মানুষ চলাচল করে। ব্রিজটি দিয়ে যে ছোট বড় যানবাহন রয়েছে সেগুলো চলাচল করে প্রতিনিয়তই কয়েক হাজার। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। এইখানে স্থানীয় এই যে আপনাদের যে ব্রিজটি, এই ব্রিজটি বর্তমান কি সমস্যা তৈরি হয়েছে আর আপনারা কি চান? এই ব্রিজটি ধামরাই থানার ভিতরে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজ এখন বর্তমান নর্মাল, ওই কয়েকদিন পর পর সারে, কিন্তু ব্রিজ ভালো থাকে না। তখন 10 চাকার গাড়ি যায়, ব্রিজটা থরথর করে কাঁপে, যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়তে পারে। এই জন্য আমাদের এলাকাবাসী হিসেবে আমাদের খুব প্রয়োজনীয়, ব্রিজটা গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ এই ব্রিজটা। এই ব্রিজের খুবই দরকার, দ্রুত সমাধান করার দরকার, নাহলে যে কোনো মুহূর্তে এই ব্রিজের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। শুনছিলেন স্থানীয়রা যে বলছিলেন যে বৃষ্টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে ক্যামেরার মাধ্যমে যদি দেখায় দেখতে পাবেন যে ব্রিজের যে দুই পাশে রেলিং রয়েছে সেই রেলগুলো কিন্তু ভাঙা রয়েছে। আর সেই সাথে আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এই ব্রিজটি নির্মাণের জন্য ইতিমধ্যে তারা নকশা নির্মাণ করা হয়েছে, অনুমোদন হলেই টেন্ডারে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ। মুন্নি, ধন্যবাদ। যুক্ত এই তথ্য জানাবার জন্য সঙ্গেই থাকবেন। ধামরাইয়ের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের নাজুক অবস্থার তথ্য জানাচ্ছিলেন মোহাম্মদ রাসেল হোসেন। পটুয়াখালী শহরের ইদ্রাকপুর গ্রামটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। গত 4 মাস ধরে পৌর এলাকার 30 টন বর্জ্য ফেলা হয়েছে এখানে। এতে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গ্রামের 300 পরিবার। ময়লার এই ভাগাড় সরিয়ে নেবার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে, তবে কোনো সাড়া মেলেনি বলছেন ভুক্তভোগীরা। সহকর্মী আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
পটুয়াখালী পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তাঘাটে প্রতিদিন ৩০ টন বর্জ্য জমে। সেই ময়লা সংগ্রহ করে বর্তমানে ফেলা হয় পাশের লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে। এর আগে পৌরসভার এই ময়লা ফেলা হতো শহরের বিসিক শিল্পনগরীর পশ্চিম পাশের লাউকাঠি নদীর তীরে। সেখানে কয়েক বছর ফেলার পর নদী ও এলাকার পরিবেশ দূষণের কারণে আন্দোলন হলে সেটি বন্ধ করে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে ফেলা হয় কিছুদিন। এরপরে লোহালিয়া নদীর ওপারে লোহালিয়া গ্রামে জায়গা ভাড়া নিয়ে ময়লা ফেলা হয় 2 বছর। ভাড়ার মেয়াদ শেষ হলে ইদ্রাকপুর গ্রামে ময়লা ফেলা হচ্ছে গত 4 মাস ধরে। মানুষজন দুর্গন্ধে হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা চাই এখান থেকে এটা উৎখাত করে নিয়ে যাক। খোলা মাঠের ভিতরে ময়লাটা বাগারটা করা হয়েছে, বৃষ্টির সময় আছে, এখন মনে করেন এই যে বৃষ্টির পানিতে ময়লাগুলো ধুয়ে মাঠের পানির ভিতরে মিশে যাবে, এই পানিগুলো প্রত্যেকটা বাড়ির পুকুরে যাবে। ময়লার দুর্গন্ধে এখানে যে 2টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, ময়লার দুর্গন্ধে তারা ক্লাস করতে পারতেছে না। সমস্যা আমাদের চলাফেরা, শ্বাসকষ্ট, খাইতে লইতে, এবং আমাদের স্কুল মাদ্রাসায় এবং বাজারে যাইতে আমাদের ভীষণ কষ্ট। আমরা এটা থেকে প্রতিকার চাই, যত দ্রুত সম্ভব এখান থেকে এটা উচ্ছেদ করতে হবে। পৌর প্রশাসক জানান, ময়লা ফেলার স্থানে বেড়া দেওয়া হয়েছে যাতে দুর্গন্ধ বাইরে না ছড়ায়। আমাদের স্থায়ী ডাম্পিং স্টেশনের কাজ চলমান এবং সেটা আমি নিজে ভিজিট করেছি। প্রায় 60% কাজ সমাপ্ত হয়েছে, আর 40% কাজ বাকি আছে। এখানে নির্বাহী প্রকৌশলী ডিপিএইচি তত্ত্বাবধানে এটা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে 7 একর জমি অধিগ্রহণ করে সেখানে আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং জোন নির্মাণ কাজ চলছে। আগামী জানুয়ারিতে এর কাজ শেষ হবে। হাসান আহমেদ, 71। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে জেলি পুশ করে 1500 কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাব। বুধবার বিকেলে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। র্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন তথ্য পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। এরপর ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি জব্দ করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশ করা চিংড়িগুলো নষ্ট করা হয়। প্রায় 1500 কেজি জেলি পুষ্কিত এবং অপদ্রব্য মিশ্রিত চিংড়ি আমরা জব্দ করি এবং এটি বিজ্ঞ জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে মৎস্য কর্মকর্তা আছেন তার উপস্থিতিতে আমরা এটি ধ্বংস করি। তো আমাদের এই ধরনের অভিযান সামনে অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরীতে যুবক মোহাম্মদ আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইসাক আলম নামের একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া আব্দুস সালাম ওরফে হৃদয় নামের আরেকজনকে ধরতে অভিযান চলছে। এদিকে পুলিশের ধারণা, গুলি করে হত্যার আগে পরিচিত 2 যুবকের সঙ্গে ফরেস্ট গেট এলাকার একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবন করছিলেন আজাদ। এরপরই তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষ হলে কারণ ও হত্যার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক অনুসন্ধানে আমরা পেয়েছি যে ওখানে একটা পরিত্যক্ত ঘরে তারা ইয়াবা খাচ্ছিল। এখন এর পরপরই ঘটনাটা ঘটে, শুটিং ইনসিডেন্ট। আসলে এটা কী কারণে ঘটনাটা ঘটেছে এটার এখনও আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আমাদের তদন্ত অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরে 2025-26 অর্থ বছরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং 3 ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে বেড়েছে বন্দরের আয়। এবছর কন্টেইনার হ্যান্ডলিং 7% উপরে এবং কার্গো হ্যান্ডলিং প্রায় 6% বেড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। বুধবার চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনের সময় তিনি এসব তথ্য জানান। প্রণবেশ চক্রবর্তী তথ্য ছবিতে প্রতিবেদন। দেশে প্রতি বছর বাড়ছে আমদানি রপ্তানি পরিমাণ, সেই সাথে চট্টগ্রাম বন্দরেও বাড়ছে কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং। চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনের সময় এই তথ্য জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। তিনি আরও জানান, এবছর চট্টগ্রাম বন্দর কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ের
3টি সূচকে মাইল ফলক ছুঁয়েছে। 2025-26 অর্থ বছরে বন্দরে 35,31,118 TEUs কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগের অর্থ বছরে এই সংখ্যা ছিল 32,96,760। একই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়ে দাঁড়িয়েছে 13,80,72,826 মেট্রিক টন। আগের অর্থ বছরের তুলনায় 73,48,043 মেট্রিক টন বেশি কার্গো পরিবহন হয়েছে। এবং এটা রেভিনিউ কিন্তু দেখেন আগামী 1 মাসে আমরা এখান থেকে 5 কোটি টাকা মানে ইন রিটার্ন পেয়ে যাবো ইনশাল্লাহ। এইভাবে বন্দরের যেই সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে যে ইন্টারন্যাশনাল যে পোর্ট অ্যান্ড হারবারের যে আমাদের একটা কমপ্লায়েন্স আছে ISPS-এর, সেই কোড কমপ্লায়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো। জাহাজ হ্যান্ডলিংয়েও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। 2025-26 অর্থ বছরে বন্দরে 4,336টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। আগের বছরের তুলনায় 259টি বেশি, যা 6.35% প্রবৃদ্ধি নির্দেশ করে। 2024-25 হয়েছে 5,366 কোটি টাকা, আর এই বছর আমরা করেছি 6,629 কোটি টাকা। এটা হলো গত বছরের সাথে কম্পেয়ার করলে 23.55% গ্রোথ। মানে এটা একটা যুগান্তকারী একটা অর্জন আমি বলবো। এবং সেখানে কিন্তু আমাদের স্টেক হোল্ডার্স, তারপরে আমাদের বন্দরের সকল কর্মকর্তা, তারপরে শিপিং এজেন্টস কর্পোরেট, তারপরে আপনার কাস্টমস ওনার্স অ্যাসোসিয়েশনস এবং এজেন্টস, ফ্রেট ফরওয়ার্ডার্স, কাস্টমস সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করেছে বলেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। নতুন ওয়ান স্টপ ভবন সম্পর্কে বন্দর চেয়ারম্যান বলেন, এখন একটি জায়গা থেকে স্টেক হোল্ডাররা বন্দরের সব ধরনের সেবা পাবেন। সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা, এবং সেটার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতের বাণিজ্য চাহিদা মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বে টার্মিনাল সহ চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ, জানান বন্দর চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার অভিযোগ তুলে তা বন্ধে মাঠে নেমেছে বন্দর রক্ষা কমিটি। জাতীয় অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্ন তুলে তারা এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছেন, দাবি উপেক্ষা করা হলে চলবে কঠোর আন্দোলন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে সমাবেশ ও মানববন্ধন করেছে বন্দর রক্ষা কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলছেন, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক অবকাঠামো নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত একটি কৌশলগত স্থাপনা। এই বন্দরকে যদি দিয়ে দিতে চান, চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশে প্রতিরোধ 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 শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি প্রক্রিয়া থেকে বন্ধ করেন, নাইলে যদি অনার্থ কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাদের দাবি, এনসিটি ও সিসিটি সহ গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যে কোনো উদ্যোগ দেশের অর্থনৈতিক স্বার্থ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বন্দর যার সম্পদ যার, তিনি বিশ্ব সম্পদ। আমাদের সম্পদ তোমরা লুটে পুটে খাবে কেন? বন্দর তাদের হাতে রাখতে চায় তারা, কারণ এই অঞ্চলে আমেরিকা বা পশ্চিমা বিশ্বে একটা ঘাঁটি দরকার। আন্দোলনকারীদের দাবি, দেশের নিজস্ব সক্ষমতা থাকায় অপারেটরের দরকার নেই। এই গণদাবি উপেক্ষা করা হলে প্রয়োজনে বন্দর অচলের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে। এত বেশি হ্যান্ডলিং করার পর আমরা অদক্ষ, কিন্তু আমাদের এতগুলি সরকার দেখি, একটার পর একটা সরকার দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, দুর্নীতি ঠেকাতে পারে না, অর্থ পাচার ঠেকাতে পারে না, বেকারত্ব দমন দূর করতে পারে না।
মানুষের পেটে অন্ন সংস্থান করতে পারে না, তাহলে আমাদের সরকারগুলি তো দক্ষ না। আমরা কি বলি এই সরকার বিদেশিরা চালাও? প্রপার প্ল্যানিং করে এই বন্দরের যেই সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্তগুলো আমরা দূরীভূত করতে পারবো। চট্টগ্রাম বন্দর ঘিরে এই বিতর্কে অর্থনৈতিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিষয়টি সামনে এনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বন্দর রক্ষা কমিটি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কুষ্টিয়ায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি পোড়া মোবিল থেকে উদ্ভাবন করেছেন সাশ্রয়ী বিকল্প জ্বালানি তেল, যা ব্যবহার করে চর এলাকার কৃষকরা খুব কম খরচে জমিতে সেচ সহ কৃষি যন্ত্রপাতি চালাতে পারছেন। প্রশাসন বলছে পরীক্ষা নিরীক্ষা করে এই তেলের ব্যবহার বড় পরিসরে করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার দৌলতপুর চরাঞ্চলের কৃষকদের জন্য শহর থেকে চড়া দামে ডিজেল কিনে এনে চাষাবাদ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে অতিরিক্ত খরচের বিষয়। ঠিক এমন এক সংকটে চরের কৃষকদের মাঝে ভরসা হয়ে উঠেছে মনিরুল ইসলামের অভিনব উদ্ভাবন বিকল্প জ্বালানি তেল। মাত্র ৫ লিটার পোড়া মোবিল রূপান্তরিত হচ্ছে ৭ লিটার সাশ্রয়ী জ্বালানি তেলে। তারাগুনার মনির ভাই যে ব্লু স্টার বের করেছে, এতে আমাদের অনেক লাভজনক। মাঝখানে ডিজেল পাইলাম না, জমিতে চাষবাস করতে পারি নাই, তারপরে ঠিক মতো পানি দিতে পারি নাই। উদ্ভাবনের বিষয়ে মনিরুল ইসলাম জানান, ২০০৭ সাল থেকে তিনি শিক্ষকতার পাশাপাশি ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করেন। পরে চাকরি ছেড়ে দিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীন সহ বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি। আমার উদ্ভাবনী নাম হচ্ছে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, যেটা ডিজেলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা কৃষকদেরকে ৫ লিটার পোড়া মোবিলের সাথে ১০০ ml একটি ম্যাড মিশ্রিত করে ব্যবহার করাচ্ছি। সেক্ষেত্রে ৫ লিটার পোড়া মোবিল ৭ লিটার ডিজেলের সমান টাইম চলছে। এরই মধ্যে হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে এই জ্বালানি তেল পরীক্ষা করা হয়েছে। ল্যাবের কর্মকর্তারা জানান, এটি ইঞ্জিনের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট, বিএডিসি, তারপরে যারা রিসার্চ সেন্টার আছেন কৃষি ডিপার্টমেন্টে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন ব্যাপারটাকে নিয়ে একটু আমাদের সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছায় দেন। এটা যদি বাণিজ্যিকভাবে তৈরি করতে পারেন তাহলে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে এবং আমাদের দেশের সকল কৃষকরা এর উপকার পাবে। এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে এই তেলের ব্যবহার বড় পরিসরে করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এটা আমাদের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যদি মানসম্মত হয় তাহলে আমরা ব্যাপকভাবে প্রচারের বা এটা ব্যবহারের জন্য আমরা কৃষকদের আহ্বান জানাবো। সরকারের অনুদান এবং স্বীকৃতি পেলে শিল্প আকারে এই তেল উৎপাদনের আশা মনিরুলের। নূর তাজমিন মীর, ৭১। চলছে দেশযোগ, ফিরছি বিরতির পর ৭১-এর সাথেই থাকুন। আছেন ৭১-এ, চলছে দেশযোগ। এবারে জাতীয় বাজেট গরিব, দুঃখী ও সাধারণ মানুষের কল্যাণে গণমুখী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার মুন্সিগঞ্জের দামলায় দুস্থ নারী ও মসজিদে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ করা চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে। এছাড়া ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও টিআইএন বাধ্যবাধকতা বাতিল করায় সাধারণ জনগণ সহজে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা।
বুধবার চট্টগ্রাম চেম্বার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কনফারেন্স হলে এ সভা হয়। সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট এবং ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড মু অংশ নেন। এ সময় চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিনিধিরা দুই দেশে বাণিজ্যে থাকা প্রতিবন্ধকতা দূর করার উপর গুরুত্ব দেন। পরে মার্কিন প্রতিনিধিরা বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য কার্যকর বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর আলোচনা করেন। বান্দরবানের নাইখংছড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে নির্বাচিত অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেন। পরে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাচিংপ্রু জেরি। সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। স্কুল চালাতে একজন প্রধান শিক্ষকের কঠোর সংগ্রামের গল্প প্রধানমন্ত্রীর নজরে আসায় বান্দরবানের থানচির একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে এখন আনন্দ উচ্ছ্বাস করছে দুর্গম তিন্দু এলাকার মানুষ। তারা বলছেন, শুভ উদ্যোগের জন্য কোনো সংগ্রাম করলে তা বৃথা যায় না। সংবাদদাতা অনুপম মার্মার তথ্য ও ছবিতে প্রতিবেদন। বান্দরবনের সাঙ্গু নদীর তীরে ২০২০ সালে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে যাত্রা শুরু হয় তিন্দু বিদ্যালয়ের পাঠ কার্যক্রম। তখন এটি ছিল তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নতুন বহুতল পাকা ভবন নির্মিত হলে স্কুলের সব কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়। পড়ে থাকে পুরনো ভাঙাচোরা টিনের ঘর। সেই পরিত্যক্ত ঘরে জোড়াতালি দিয়ে শুরু হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বেতন ও অন্যান্য খরচ জোগাড় করতে ছুটির দিনে নৌকা চালাতেন থানচি তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামুং খিয়াং মিংলেন। হোস্টেল কেন্দ্রিক ছাড়া এই স্কুল এবং এখানকার ছাত্রছাত্রী বাড়ানো অসম্ভব, এবং একাডেমিক ভবন সহ সরকার যদি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে যদি দেয়, তাহলে এই এলাকায় ঝরে পড়া মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক সব ঝরে পড়াগুলো রোধ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তার এই সংগ্রামের গল্পটি পৌঁছে যায় প্রধানমন্ত্রীর কাছে। এরপর বিদ্যালয়টি জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তবে দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করা শিক্ষকরা শঙ্কা করছেন, জাতীয়করণের কঠোর শর্তের কারণে তাদের অনেকেই বাদ পড়তে পারেন। স্কুলের শুরু থেকে আমরা যেহেতু কষ্ট করে আসি, না খেয়ে না দিয়ে আমরা বাচ্চাদেরকে এলাকার স্বার্থে আমরা পাঠদান করে আসছি। সরকার যদি কিছু বিশেষ বিবেচনায় আমাদের শিক্ষকতা যোগ্যতা এবং আমাদের বিভিন্ন সনদ যদি শিথিল করে দেয়, তাহলে আমরা স্কুলের পাশাপাশি এলাকার পাশাপাশি আমরাও এখানে টিকে থাকবো এবং এই স্কুলটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিনা বেতনে আমরা পাঠদান করছি দীর্ঘদিন ধরে, আনুমানিক ৬ বছর রানিং হচ্ছে। এটা আমাদের মূল লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকাকে কিভাবে শিক্ষা বান্ধব করা যায়। জাতীয়করণের ক্ষেত্রে শুধু অবকাঠামো নয়, দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষকদের বাস্তবতাও বিবেচনায় নেয়ার দাবি তুলেছেন এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।